বন্ধুরা, লখনৌয়ের মার্সিডিজ শোরুমের কাঁচের দরজা যখন ধীরে ধীরে খুলল, তখন ভেতরে পা রাখল এমন একজন মানুষ যাকে দেখে সেখানে উপস্থিত সকলে থমকে গেল। তার ধুতি পাঞ্জাবি ছেঁড়া ছিল, পায়ে পুরনো স্যান্ডেল আর মুখে সময়ের আঘাত স্পষ্ট দেখা যাচ্ছিল। কিন্তু তার হাঁটার মধ্যে একটা অদ্ভুত সারল্য ছিল, আর চোখে ছিল সেই গভীরতা যা কেবল তাদেরই থাকে যারা কষ্টকেও শক্তিতে পরিণত করেছে। শোরুমের ভেতর গাড়ির জাঁকজমক, এসির ঠান্ডা হাওয়া আর দামি পারফিউমের গন্ধের মাঝে তার আগমন এমন ছিল যেন এই কৃত্রিমতার জগতে কেউ বাস্তবের আয়না ধরেছে। লোকজন নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগল। কেউ বলল, এ ভেতরে এলো কি করে? তো কেউ হেসে ফেলল, মনে হয় রাস্তা ভুল করেছে। আর তখনই সবার নজর গেল সেই দিকে যেখানে শোরুমের ম্যানেজার নেহা দাঁড়িয়েছিল। সেই নেহা যে একসময় সুরেশের স্ত্রী ছিল। আজ নেহার কাছে সব কিছু ছিল, দামি ব্র্যান্ডের পোশাক, উঁচু হিল, নিখুঁত মেকআপ এবং চোখে ঝলমলে অহংকার। সে যেইমাত্র সেই লোকটিকে দেখল, তার চোখে পলকের জন্য চেনার একটা ক্ষীণ ঢেউ উঠল। এক মুহূর্তের জন্য সে থমকে দাঁড়াল, যেন সময় পেছনে ফিরে এসেছে। কিন্তু পরের মুহূর্তেই সেই চেনাটা এক অবজ্ঞাপূর্ণ হাসিতে বদলে গেল। সে এগিয়ে গেল এবং ঠান্ডা গলায় বলল, সুরেশ, তুমি এখানে? এটা মার্সিডিজের শোরুম, কোনো গরিবের বাজার নয়। পুরো শোরুম নীরব হয়ে গেল। প্রতিটি চোখ এখন সুরেশের ওপর। দুজন সেলসম্যান তার দিকে এগিয়ে গেল, হয়তো তাকে বাইরে বের করে দেওয়ার জন্য। কিন্তু সুরেশ সেখানেই দাঁড়িয়ে রইল, কোনো নড়চড় ছাড়াই। তার মুখে না ছিল কোনো রাগ, না কোনো দ্বিধা। সে শুধু নেহার চোখের দিকে তাকালো এবং হালকা করে হাসল, এমন হাসি যা শব্দের চেয়ে অনেক বেশি গভীর ছিল। সেই হাসিতে না ছিল অভিযোগ, না কোনো প্রশ্ন, শুধু এক ঠান্ডা শান্তি। যেন একজন মানুষ অনেক কিছু দেখেছে, অনেক কিছু সহ্য করেছে, এবং এখন কোনো কিছুই তাকে টলাতে পারে না। নেহার মুখের কৃত্রিম শীতলতার আড়ালে এক মুহূর্তের জন্য সেই পুরনো স্মৃতিগুলো ঝলকে উঠল। সেই দিনগুলো যখন সুরেশের কাছে টাকা ছিল না, কিন্তু হৃদয় ছিল। যখন তাদের বাড়ি ছোট ছিল, কিন্তু হাসি ছিল বড়। কিন্তু পরক্ষণেই নেহার মুখে সেই অবজ্ঞা ফিরে এলো। সে চোখ ফিরিয়ে নিল, যেন অতীতের প্রতিটি সম্পর্ক এখন তার কাছে বোঝা মনে হয়। সুরেশ গভীর শ্বাস নিল এবং সেখানেই দাঁড়িয়ে রইল, যেন সময় নিজেই থমকে গেছে, যেন কোনো গল্পের মোড় আসতে চলেছে। ভিড়ের মধ্যে এখন ফিসফিস আরও জোরদার হলো। কেউ বলছিল, মনে হয় কোনো গরিব লোক ভুল করে ভেতরে এসে গেছে। কেউ হাসতে হাসতে বলল, ম্যানেজার ম্যাডাম ঠিকই বলছেন, এখানকার যোগ্য নয়। কিন্তু সুরেশ তবুও সেখানেই দাঁড়িয়েছিল, স্থির, শান্ত এবং সংযত। তার মুখে না ছিল কোনো রাগ, না কোনো দ্বিধা, শুধু এক গভীর দৃঢ়তা, যেন সে কোনো বিশেষ মুহূর্তের অপেক্ষা করছিল। নিহার চোখে এখন অবজ্ঞার সাথে ক্রোধও ভরে এলো। সে জোরে বলল, সুরেশ, তুমি এখানে গাড়ি কিনতে এসেছ? এখানে দাঁড়ানোরও তোমার যোগ্যতা নেই। মনে আছে যখন আমি তোমাকে ছেড়েছিলাম, তখন তোমার কাছে কিছুই ছিল না, আর আজও তোমার কাছে কিছুই নেই। সুরেশের চোখে সেই মুহূর্তে অতীতের ছায়া নেমে এলো, যেন কেউ তার স্মৃতিদের অ্যালবাম খুলে দিয়েছে। তার ৮ বছর আগের সেই দিনের কথা মনে পড়ল, যখন নেহা তার স্ত্রী ছিল। ছোট একটা ভাড়া বাড়ি, যার ছাদ থেকে বৃষ্টির দিনে জল পড়ত। ঘরের কোণে রাখা পুরনো পাখা যা থেমে থেমে চলত। নেহা একটা ছোট প্রাইভেট ব্যাংকে চাকরি করত, আর সুরেশ কখনো বাচ্চাদের টিউশনি পড়িয়ে তো কখনো মজুরি করে সংসার চালানোর চেষ্টা করত। নেহার স্বপ্নগুলো বড় ছিল, ঝলমলে গাড়ি, বিলাসবহুল বাড়ি, ব্র্যান্ডেড পোশাক এবং আরামায়েশে ভরা জীবন। কিন্তু সুরেশের কাছে ছিল শুধু একটা সত্যিকারের মন আর পরিশ্রম করার জেদ। এক রাতে নেহা বিরক্ত হয়ে বলেছিল, সুরেশ, আমি এই গরিবিতে হাঁপিয়ে উঠেছি। আমার সব বন্ধুদের গাড়ি আছে, তাদের স্বামীরা ব্যবসা সামলায়, আর তুমি কতদিন এই 2 কামরার বাড়িতে আমাকে পচাবে? সুরেশ তখন চুপ ছিল, সে কোনো উত্তর দিল না। কিন্তু তার হৃদয়ে তখন ঝড় চলছিল। সে বুঝতে পারছিল যে পরিস্থিতি কঠিন, কিন্তু সে হার মানেনি। রাতের অন্ধকারে বসে সে প্রায়ই ভাবত, সত্যি কি আমি ব্যর্থ? নেহা কি ঠিক বলে? আমি কি কখনো বড় মানুষ হতে পারবো না? তারপর এক মুহূর্ত আসত, যখন সেই অন্ধকারেই তার ভেতরে এক নতুন আলো জ্বলে উঠত। সে অনুভব করল যে যদি জীবনকে বদলাতে হয়, তবে এখন ঘাম দিয়ে নয়, মাথা খাটিয়ে রোজগার করতে হবে। তারপর একদিন ভাগ্য তার পথ বদলে দিল। এক পুরনো বন্ধুর সাথে দেখা হলো, যে শেয়ার বাজারের কথা বলছিল। সুরেশের কাছে তখনই জগৎটা কোনো রহস্যের মতো লাগত। গ্রাফ, চার্ট, এনএসই, বিএসির মতো শব্দ তার কাছে কোনো অজানা ভাষা লাগত।
কিন্তু যখন সে শুনল যে পরিশ্রম দিয়ে নয়, বুদ্ধি দিয়ে টাকা তৈরি হয়, তখন তার ভেতরে কিছু একটা জ্বলে উঠল, যেন কেউ তার আত্মায় আগুন ধরিয়ে দিয়েছে। সে রাতের ইন্টারনেট ক্যাফেতে গিয়ে আর্টিকেল পড়া শুরু করল, ফ্রি ভিডিও দেখল, ওয়েবিনারে অংশ নিল, আর ধীরে ধীরে বাজারের খুঁটিনাটি বুঝতে লাগল। কতবার যে সে না খেয়ে জেগে থাকত, শুধু এই কারণে যে পরের দিন চার্টটা সঠিক পড়তে পারে। তার মন এখন তাতেই মগ্ন হতে লাগল। সে অনুভব করল যে এই খেলা ভাগ্যের নয়, জ্ঞানের। কিন্তু যখন নেহা জানতে পারল যে সুরেশ শেয়ার বাজার শিখছে, তখন সে হাসি উড়িয়ে দিল, কটাক্ষ করে বলল, তুমি তো মোবাইল পর্যন্ত ঠিকমতো চালাতে পারো না, আর তুমি কোটিপতি হবে? স্বপ্ন দেখাটাও একটা সীমায় থেকে দেখা উচিত। নেহা রোজ টিটকারি দিতে থাকল, কখনো তাকে নিয়ে, কখনো তার স্বপ্ন নিয়ে। আর একদিন যখন সুরেশ কাজ থেকে ক্লান্ত হয়ে ফিরল, নেহা ঠান্ডা গলায় বলল, আমি আর থাকতে পারছি না এই জীবনে, আমার তালাক চাই, আমি আমার জীবন এই গরিবিতে নষ্ট করতে পারি না। সুরেশ তার চোখের দিকে দেখল, সেখানে এখন আর কোনো ভালোবাসা ছিল না, শুধু ঘৃণা আর অধৈর্য ছিল। সে কিছুক্ষণ চুপ থাকল, তারপর কিছু না বলে তালাকের কাগজে সই করে দিল। যখন নেহা সেই রাতে বাড়ি ছেড়ে চলে গেল, তখন সুরেশ একা ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে রইল। হাওয়ায় ঠান্ডা ছিল, কিন্তু তার ভেতরে আগুন জ্বলছিল। সে নিজের মনে বলল, আজ তুমি আমাকে গরিব ভেবে ছেড়ে গেছ নেহা, কিন্তু একদিন এই দুনিয়া দেখবে যাকে তুমি ব্যর্থ ভেবেছ সেই সবচেয়ে এগিয়ে যাবে। আমি প্রমাণ করব যে গরিব হওয়া গুনাহ নয়, কিন্তু হার মেনে নেওয়াটা সবচেয়ে বড় ভুল। সেই রাতের সেই প্রতিজ্ঞা তার জীবনের মোড় হয়ে গেল। আর আজ ৮ বছর পর সেই সুরেশ মার্সিডিজের শোরুমে দাঁড়িয়েছিল, শান্ত, সংযত, কিন্তু ভেতরে সেই আগুনের সাথে, যা এখন আর ছাই হয়ে যায়নি, বরং সোনার রূপ নিয়েছিল। সুরেশ সেই দিন থেকে তার জীবনের দিকই বদলে দিয়েছিল। যখন নেহা চলে গেল, তখন তার ভেতরে যে শূন্যতা ছিল তা তাকে ভেঙে দেয়নি, বরং আরও শক্তিশালী করে তুলেছিল। সে দিনরাত এক করে দিল। সকালে মজুরি করত যাতে পেটের আগুন নেভাতে পারে, আর রাতে শেয়ার বাজারের বইতে ডুবে থাকত। তার চোখে ঘুম নয়, শুধু লক্ষ্য ছিল। সে আরাম ত্যাগ করল, শান্তি ছাড়ল, আর নিজের ভেতরের প্রতিটি ভয়কে মুছে দিল। দিন কাটতে লাগল, আর তার শেখা জ্ঞান ধীরে ধীরে আকার নিতে শুরু করল। শুরুতে ক্ষতি হলো, কিছু ৬০ টাকা গেল, তারপর হাজারও গেল, কিন্তু সুরেশ থামল না। প্রতিটি ক্ষতি তাকে শিখিয়েছিল, প্রতিটি পতন তাকে আরও শক্তিশালী করেছিল। সে জেনে গিয়েছিল যে আসল জয় সেটাই হয় যা পড়ে যাওয়ার পরও উঠে দাঁড়ানোই মেলে। ধীরে ধীরে তার ছোট বিনিয়োগগুলো লাভে পরিণত হতে লাগল। শুরুতে বন্ধুদের কাছ থেকে অল্প অল্প ধার নিয়ে সে ডেমো ট্রেডিং শুরু করেছিল। কতবার হারল, কতবার জিতল, কিন্তু প্রতিবার কিছু নতুন শিখল। সে বাজার বোঝার জন্য নিজেকে ডুবিয়ে দিল। এখন তার জন্য এটা কোনো খেলা নয়, বরং জীবনের মিশন ছিল। কত রাত যে তাকে না খেয়ে কাটাতে হয়েছে, কতবার যে ভাড়া দেওয়ার জন্য ধার নিতে হয়েছে, কিন্তু সে কখনো তার লক্ষ্য থেকে চোখ সরায়নি। সময় কাটতে লাগলো, আর ৪ বছর পর তার পরিশ্রম ফল দিতে শুরু করল। যেখানে একসময় সে ১২০০ টাকা লাভে খুশি হতো, সেখানে এখন হাজার এবং তারপর লাখ লাখ টাকা ট্রেডিং করতে লাগল। তার আত্মবিশ্বাস বাড়তে লাগল, এবং ধীরে ধীরে তার ছোট বিনিয়োগগুলো কোটি টাকায় বদলে গেল। ৮ বছরের মধ্যে সুরেশ এখন একটা নতুন নাম হয়ে গিয়েছিল, RH ইনভেস্টমেন্টস। এটাই সেই কোম্পানি ছিল যা তার চিন্তা, তার পরিশ্রম এবং তার বিশ্বাসের ফল ছিল। দেশের বড় বড় বিনিয়োগকারীর এখন তার নাম জানতে লাগল। খবরে কাগজে তার কোম্পানির আলোচনা হতো, কিন্তু সে নিজে কখনো সামনে আসেনি। সেটা সাফল্যকে চুপচাপ সামলে রেখেছিল, কারণ তার কাছে এটা শুধু ধনী হওয়া ছিল না, এটা ছিল আত্মসম্মানের প্রত্যাবর্তন। সে জানত যে একদিন তাকে সেখানেই ফিরে যেতে হবে, যেখানে তাকে কখনো গরিব বলে ঠুকরে দেওয়া হয়েছিল, যেখানে তার স্বপ্নকে উপহাস করা হয়েছিল। আর আজ সেই দিনটাই ছিল। লখনৌয়ের মার্সিডিজের শোরুমের কাছের দরজা খুলল, আর ভেতরে প্রবেশ করল সেই ছেঁড়া পুরনো পাঞ্জাবি পরা মানুষটা। কিন্তু এখন সে গরিব সুরেশ ছিল না, সে কোটি টাকার কোম্পানির মালিক, RH ইনভেস্টমেন্টসের প্রতিষ্ঠাতা ছিল। সে প্রতিটি রাতের বদলা তার পরিশ্রম দিয়ে নিয়েছিল, যখন কেউ তাকে ব্যর্থ বলেছিল। পুরো শোরুম তার দিকে দেখছিল। নেহা তখনও রাগে ছিল। সে বিশ্বাস করতে পারছিল না যে সুরেশ এখানে কিছু কিনতে এসেছে। তার মনে হচ্ছিল এটা কোনো মজা। তার মুখের অহংকারের স্তরগুলো যেন ফেটে যাচ্ছিল। সুরেশ শান্তভাবে নিজের পকেট থেকে চেকবুক বের করল। তার কণ্ঠস্বর ততটাই শান্ত ছিল যতটা তার চোখ। আমার এই পুরো শোরুমটা চাই, প্রতিটি গাড়ি, প্রতিটি চাবি সেট, সব কিছু। পুরো স্টাফ স্তব্ধ হয়ে গেল।
হাওয়া যেন থেমে গেল, কেউ কথা বলতে পারছিল না। আর নেহা, যার কণ্ঠস্বর কখনো সবার উপর হুকুম চালাতো, এখন নিজে চুপ হয়ে গেল। তার চোখে ছিল অবিশ্বাস, ঠোঁট শুকিয়ে গিয়েছিল। সুরেশ চেকে সই করার সময় তার দিকে তাকালো এবং হালকা হাসির সাথে বলল, মনে আছে তুমি বলেছিলে আমি এখানকার যোগ্য নই? হয়তো তুমি ঠিকই বলেছিলে নেহা, আমি এখানকার মালিক হওয়ার যোগ্য ছিলাম। সে সই করে দিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই কাগজপত্রের কাজ শুরু হয়ে গেল এবং মার্সিডিজ শোরুমের নাম বদলের ঘোষণা হল RH মার্সিডিজ লখনৌ। নেহা সেখানেই দাঁড়িয়ে রইল, ঠিক সেই জায়গায় যেখান থেকে সে সুলেশকে অপমান করে বের করে দিয়েছিল। কিন্তু আজ তার চোখে অনুতাপের সাগর উপচে পড়ছিল। তার মনে যেন ঝড় উঠছিল, কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল। সুরেশ তার দিকে তাকালো এবং শান্ত কণ্ঠে বলল, গরিবই অপমান নয় নেহা, আর ধনী হওয়াটা শুধু টাকা দিয়ে হয় না, তা হয় দৃঢ় সংকল্প দিয়ে। ছেঁড়া পাঞ্জাবি পরা সেই মানুষটা এখন সেই শোরুমের সবচেয়ে ধনী ছিল, কারণ তার ধনী হওয়াটা নোটের নয়, আত্মসম্মানের ছিল। যে তাকে কখনো হাসির পাত্র বানিয়েছিল, আজ সেই তার সাফল্যের গুঞ্জনে হারিয়ে গেল। পুরো শোরুম এখন সেই মানুষটার সামনে ঝুঁকেছিল, সেই মানুষটার সামনে যে নিজের হারকে শক্তিতে বদলেছিল এবং প্রমাণ করেছিল যে সময়ই সবচেয়ে বড় জবাব দেয়। পুরো শোরুম এখন এক অদ্ভুত নীরবতায় ডুবে গিয়েছিল। সবার নজর সেই ছেঁড়া পাঞ্জাবি পরা লোকটার দিকে ছিল, যে কিছু মিনিট আগে পর্যন্ত সবার হাসির কারণ ছিল, আর এখন সবার হৃৎস্পন্দনের কারণ হয়ে উঠেছিল। নেহার চোখে তখনও সেই অহংকার ছিল, কিন্তু তার ভেতরে তোলপাড় শুরু হয়ে গিয়েছিল। ভেড়ের চোখে কৌতূহল বাগছিল। কেউ ফিসফিস করছিল, এই লোকটা করছেটা কি? কেউ বলল, কেন দাঁড়িয়ে আছে এখানে এই আত্মবিশ্বাসের সাথে? তখনই সুরেশ ধীরে ধীরে মাথা তুলল এবং প্রথমবার নেহার চোখের দিকে সরাসরি তাকালো। তার দৃষ্টি বরফের মতো ঠান্ডা ছিল, কিন্তু সেগুলোর ভেতরে এমন এক আগুন জ্বলছিল যা বছরের পর বছর নীরবতায় পুষ্ট হয়েছে। তার কণ্ঠস্বর একেবারে শান্ত ছিল, কিন্তু শব্দগুলোতে এমন এক দৃঢ়তা ছিল যা পুরো পরিবেশকে থামিয়ে দিল। নেহা, তোমার মনে হচ্ছে আমি এখানে মজা করতে এসেছি? নেহা হালকা হাসির সাথে হেসে উঠল, সেই হাসি যা ঘৃণায় ভরা ছিল আর অহংকারে টলমল করছিল। হ্যাঁ সুরেশ, আর কি? তোমার তো থাকার মতো ভালো ঘর ছিল না, আর আজ তুমি মার্সিডিজ কিনতে এসেছ। স্বপ্ন দেখা বন্ধ করো, লোকে তোমাকে দেখে হাসছে। সুরেশ তার কথা শুনল, কিন্তু তার মুখে কোনো ভাবান্তর এলো না। সে এক মুহূর্তের জন্য রাগ করল না, শুধু নিজের পকেট থেকে সেই পুরনো ঘষা চেকবুকটা বের করল। শোরুমে ফিসফিস আরও জোরদার হল। কিছু লোক মোবাইল বের করে রেকর্ড করতে লাগল। কেউ ধীরে ধীরে বলল, এবার মজা হবে, এই লোকটা নিজের মজা বানাচ্ছে। নেহার হাসি আরও তীব্র হল। দেখো সবাই, এটাই সেই চেকবুক যা দিয়ে আগে কোনো মতে ভাড়া চলত, আর আজ এটা দিয়েই মার্সিডিজ কিনতে এসেছে। কিন্তু সুরেশের চোখ তখনও শান্ত ছিল। সে কোনো তাড়াহুড়ো না করে কাছে থাকা একটা খালি টেবিলে গেল, চেকবুক খুলল, পাতা উল্টালো এবং চেকে কিছু লেখা শুরু করল। তার হাতের প্রতিটি নড়াচড়ায় এক অদ্ভুত আত্মবিশ্বাস ছিল, যেন সে আগে থেকেই জানত যে এখন সময় তারই, যে এখন যা হতে চলেছে তা কোনো চমৎকারের চেয়ে কম নয়। পাশে দাঁড়ানো সেলসম্যান ঝুঁকে চেকে চোখ দিল। পরের মুহূর্তেই তার মুখের রং উড়ে গেল, চোখ বড় হয়ে গেল। সে তোতলাতে তোতলাতে বলল, ম্যাডাম, ইতি তো কোটি টাকার অঙ্ক লেখা আছে। নেহার মনে হল সে ভুল শুনেছে। কি? তার গলা কেঁপে উঠল। সেলসম্যান আবার বলল, ম্যাডাম, এই চেক পুরো শোরুমের দামের সমান। শুধু এইটুকু শোনা মাত্রই শোরুমে নিস্তব্ধতা নেমে এলো। যারা কিছু মুহূর্ত আগে হাসছিল এখন তারা ঘামে ভিজে গেল। সবার দৃষ্টি সুরেশের উপর স্থির হয়ে গেল। সে এখন কোনো গল্পের চরিত্র ছিল না, সে জীবন্ত পাঠ হয়ে উঠেছিল। সুরেশ গভীর শ্বাস নিল এবং শান্ত কণ্ঠে বলল, আজ আমি গাড়ি নয়, পুরো শোরুম কিনতে এসেছি। নেহার মুখ সাদা হয়ে গেল, যেন কেউ তার পায়ের নিচ থেকে মাটি সরিয়ে নিয়েছে। সে সেখানেই দাঁড়িয়ে রইল, একটা মূর্তির মতো, চোখে ভয়, হৃদয়ে অনুতাপ, আর মস্তিষ্কে সেই অতীত যা এখন তাকে ধারালো কাচের মতো কাটছিল। তার সামনে 8 বছর আগের প্রতিটি দৃশ্য ঘুরতে লাগল। সেই ছোট ভাড়া বাড়ি, সেই টুপটুপ করে জল পড়া ছাদ, সেই রাত যখন সে বলেছিল, আমি আর থাকতে পারছি না তোমার সাথে, এবং সেই সকাল যখন সুরেশ কিছু না বলে চলে গিয়েছিল। আজ সেই সুরেশ তার সামনে দাঁড়িয়েছিল, সেই একই সারল্যে, সেই একই শান্তিতে, কিন্তু এখন ভেতর থেকে ঝড় হয়ে উঠেছিল।
ভিড় এখন ফিসফিস করছিল। ইনিই সেই লোক যাকে ম্যাডাম এতক্ষণ গরিব বলছিলেন। কেউ বলল, জীবন সত্যি পাল্টে যায়। আর একটা কণ্ঠস্বর এলো, কাউকে কখনো ছোট করে দেখো না। নেহার চোখ থেকে মেকআপের আড়ালে লুকিয়ে থাকা অনুতাপের জল বেরিয়ে এলো। সে ফিসফিস করে বলল, এটা 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 সব মিথ্যে, আমি মানি না। সুরেশ একটা হালকা হাসি দিল, যা তার পুরো জয়ের প্রতীক ছিল। সে পাশে দাঁড়ানো তার আইনজীবীর দিকে তাকালো এবং হালকা ইশারায় বলল, শুরু করুন। আইনজীবী ফাইলটা এগিয়ে দিল। ম্যাডাম, সব কাগজপত্র তৈরি, শুধু আপনার সই বাকি। নেহার হাত কাঁপতে লাগল। সে এখন বুঝতে পারল, সে সুরেশকে কখনোই চিনতে পারেনি। সে সবসময় সেই লোকটাকে গরিবিতে দেখেছিল, কিন্তু তার চিন্তার ধনী হওয়াটাকে কখনো বোঝেনি। আজ সেই সুরেশ তার সামনে দাঁড়িয়েছিল, সেই একই মানুষ, কিন্তু এখন আর আগের মতো নয়। আজ তার নীরবতা কথা বলছিল, তার সংযম জয়ী হয়েছিল, আর তার হাসি সব কিছু বলে দিয়েছিল। এখন তার সামনে দাঁড়ানো মানুষটা কোনো সাধারণ মানুষ ছিল না। সে ছিল একটা উদাহরণ, একটা জীবন্ত গল্প, যা বলছিল যে সময় যতই কঠিন হোক না কেন, যদি মানুষের ভেতরে বিশ্বাসের আলো জ্বলতে থাকে, তবে সে যে কোনো অন্ধকারকে চিরে বের হতে পারে। নেহা কাঁপতে কাঁপতে বলল, সুরেশ, তুমি সত্যি। কিন্তু সুরেশ তাকে মাঝখানে থামিয়ে দিল। তার কণ্ঠস্বর এখন ঠান্ডা ছিল, কিন্তু প্রতিটি শব্দে এমন এক প্রতিধ্বনি ছিল যা সরাসরি হৃদয়ের গভীরে নেমে গিয়েছিল। নেহা, মজা সেদিন হয়েছিল যখন তুমি আমাকে গরিব ভেবে ছেড়ে দিয়েছিলে। মজা সেদিন হয়েছিল যখন আমি তোমার জন্য সব কিছু সহ্য করেছিলাম আর তুমি আমাকে দুনিয়ার সামনে ছোট করেছিলে। কিন্তু আজ নেহা, আজ মজা শেষ হয়ে গেছে। শোরুমের প্রতিটি মানুষ এখন নীরব ছিল। সবাই শ্বাস চেপে সেই মুহূর্তটা দেখছিল। কারো চোখে সম্মান ঝলকে উঠছিল, তো কারো মুখে নিস্তব্ধতা ছেয়ে গিয়েছিল। নেহার চোখ জলে ভরে গেল, কিন্তু তার অহংকার তখনও তাকে মাথা নোয়াতে দিচ্ছিল না। ভেতর থেকে সে পুরোপুরি ভেঙে গিয়েছিল। তার শ্বাস ভারী হয়ে গিয়েছিল, কিন্তু শব্দ যেন গলায় আটকে গিয়েছিল। সুরেশ আশেপাশে উপস্থিত কর্মচারীদের দিকে তাকালো এবং শান্ত কণ্ঠে বলল, মনে রেখো, কাউকে তার পোশাক বা পরিস্থিতি দিয়ে বিচার করবে না। আজ আমি সাধারণ ধুতি পাঞ্জাবি পরে আছি, কিন্তু কাল অন্য কেউ অন্য রূপে দাঁড়িয়ে থাকতে পারে। সময় সবাইকে পাল্টে দেয়। তার এই কথা শুনে পরিবেশে এক গভীর নীরবতা ছড়িয়ে পড়ল। প্রতিটি চোখে এক নতুন শিক্ষা নেমে এলো। নেহা শেষে সাহস জোগালো এবং ভাঙা গলায় বলল, সুরেশ, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, কিন্তু তুমি আমাকে কেন বলনি যে তুমি। সুরেশ তার দিকে তাকালো এবং সেই দৃষ্টিতে এখন না ছিল কোনো রাগ, না কোনো ভালোবাসা, শুধু নিস্তব্ধতা ছিল, এক ঠান্ডা শান্তি। সে ধীরে ধীরে বলল, নেহা, কারণ যার বড় সময়ে আমার ওপর বিশ্বাস ছিল না, তাকে ভালো সময় কিছু বলার কোনো মানে নেই। তুমি সেদিন আমার সঙ্গ ছেড়েছিলে যখন আমার তোমাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। আজ আমি এখানে তোমাকে জবাব দিতে নয়, নিজেকে প্রমাণ করতে এসেছি। নেহার মুখ থেকে সব মেকআপ সরে গিয়েছিল। তার চেহারা এখন এমন এক ভাঙা নারীর মতো লাগছিল যে নিজেরই ভুলগুলোর স্তূপে চাপা পড়ে দাঁড়িয়ে আছে। তার চোখ থেকে জল ঝরতে লাগল, কিন্তু এখন তা কেউ থামাতে পারছিল না। শোরুম হাততালিতে গমগম করে উঠল। গ্রাহকরা এখন সুরেশকে সম্মানের চোখে দেখছিল। কেউ তার পরিশ্রমের প্রশংসা করছিল, তো কেউ তার সাহসের প্রতি স্যালিউট করছিল। সুরেশ নথিতে সই করল এবং শোরুমের পুরনো মালিকের সাথে হাত মেলালো। সেই মুহূর্তের পর সে শুধু একজন ক্রেতা রইল না, সে এখন সেই পুরো শোরুমের মালিক হয়ে গিয়েছিল। নেহা সেখানেই দাঁড়িয়েছিল, কাঁপতে থাকা গলায় সে বলল, সুরেশ, আমি কি। সুরেশ তার দিকে তাকালো এবং শুধু এইটুকু বলল, এখন সব শেষ হয়ে গেছে নেহা। তার কণ্ঠস্বর ঠান্ডা ছিল, কিন্তু তাতে এমন এক দৃঢ়তা ছিল যা নেহার ভেতরে ভেঙে পড়েছিল। সুরেশ ঘুরল এবং শোরুম থেকে বাইরে বেরিয়ে গেল। পেছনে পড়ে রইল শুধু নীরবতা, ভেঙে যাওয়া স্বপ্নের প্রতিধ্বনি আর নেহার ছিন্ন ভিন্ন অহংকার। বাইরে তার পুরনো বন্ধু নিখিল দাঁড়িয়েছিল, সেই রোহন যে বহু বছর আগে তাকে শেয়ার বাজারে প্রথম বিনিয়োগ শিখিয়েছিল। রোহন হাসল, ইয়ার আজও আমার মনে আছে যখন তুই 500 টাকার শেয়ার কিনে সারা রাত ঘুমোসনি, আর আজ দেখ তুই পুরো শোরুম কিনে নিলি। সুরেশ হালকা হাসি দিল। তার চোখে এখন শান্তি ছিল। কখনো কখনো সবচেয়ে বড় প্রতিশোধ সাফল্য নয়, শান্তি হয়। রোহন। দুজনে এগিয়ে গেল আর পেছনে পড়ে রইল একটা গল্প। এমন একজন মানুষের গল্প যে প্রত্যাখ্যানের বেদনাকে নিজের শক্তিতে পরিণত করেছিল, যে নিজের স্বপ্ন দিয়ে নিজের ভাগ্য বদলেছিল। সুরেশ ধীরে ধীরে বলল, টাকাটা তো শুধু ফল। রোহন, আমার জন্য আসল জয় এটা যে যে আমাকে কখনো গরিব ভেবে ঠুকরে দিয়েছিল, আজ তাকেই ভাগ্য জবাব দিয়ে দিল। দুজনে গাড়িতে বসল, ইঞ্জিন চালু হলো, আর যেই মাত্র গাড়ি এগিয়ে গেল, সুরেশের চোখের সামনে তার পুরো সফরটা ভেসে উঠল।
8 বছর আগে এই সুরেশই ছিল যে ক্ষুধায় কষ্ট পেত আর কতবার যে খালি পেটে ঘুমিয়ে পড়ত। ভাড়ার ছোট বাড়ি, ভাঙা চৌকি আর কপালে দায়িত্বের অসীম বোঝা। কিন্তু তার সাহস কখনো ভাঙেনি। সে দিনরাত মার্কেটের বই পড়েছিল, গ্রাফ বুঝেছিল, লোকসান সহ্য করেছিল, কিন্তু ধৈর্য হারায়নি। আর একদিন যখন তার মোবাইল স্ক্রিনে প্রথমবার 500 টাকার লাভ দেখালো, তখন তার চোখ জলে ভরে গিয়েছিল। সেই মুহূর্তে সে তার বাবাকে ফোন করেছিল। বাবা, এখন সময় বদলাচ্ছে। এই কথোপকথনই তার জীবনের মোড় ছিল, আর সেই দিন থেকেই তার ভাগ্য মোড় নিয়েছিল। সেই মুহূর্তে যখন সুরেশ বাবাকে ফোন করে বলেছিল, বাবা, এখন সময় বদলাচ্ছে, হয়তো সেটা শুধু একটা বাক্য ছিল না, বরং তার জীবনের সবচেয়ে বড় মোড় ছিল। ধীরে ধীরে ছোট ছোট লাভ বড় হতে লাগল। যেদিন 500 টাকার লাভ থেকে তার চোখ ভিজে যেত, এখন তা কোটি টাকার সাফল্যে বদলে গিয়েছিল। সপ্তাহ, মাস, বরং বছরের পর বছর তপস্যা, ঘুমহীন রাত, হার আর শিক্ষা দিয়ে ভরা অভিজ্ঞতা সব মিলে তাকে সেই অবস্থানে নিয়ে এসেছিল যেখানে সে আজ দাঁড়িয়েছিল। কিন্তু সে কখনো দেখাওয়া করেনি। তার সারল্য, তার শান্তি, তার ধৈর্য সব আগের মতোই ছিল। সে শুধু চুপচাপ এগিয়ে চলছিল, কোনো গোলমাল ছাড়া। কিন্তু আজ যখন সেই মার্সিডিজ শোরুমের দরজা তার সামনে খুলেছিল, তখন মনে হলো যেন ভাগ্য তার অতীতের পুরো হিসাব চুকিয়ে দিয়েছে। 8 বছর আগে যে ধাক্কা সে খেয়েছিল, সেটাই এখন তার শক্তিতে পরিণত হয়েছিল। অন্যদিকে নেহা সেই মেঝেতেই বসেছিল, যেখানে কিছুক্ষণ আগে সে আত্মবিশ্বাস আর অহংকারে ভরা দাঁড়িয়েছিল। তার চেহারা এখন সাদা হয়ে গিয়েছিল। চোখের সামনে এক এক করে মুহূর্তগুলো ঘুরতে লাগল। সেই রাতগুলো যখন সুরেশ দেরি করে কাজ করত, যখন সে তার চোখে স্বপ্ন দেখেছিল, আর তারপর সেই মুহূর্ত যখন সে তার হাত ঝাঁকিয়ে বলেছিল, আমি এই গরিবিতে বাঁচতে পারি না। এখন সেই শব্দগুলো তার আত্মাকে চিরে দিচ্ছিল। সে নিজেকে জিজ্ঞেস করছিল, যদি আমি আরেকটু ধৈর্য ধরতাম, যদি আমি সুরেশ সঙ্গ না ছাড়তাম, যদি আমি সুরেশকে বিশ্বাস করতাম। কিন্তু এখন যদিতে আর কি বাকি ছিল? সময় কখনো ফিরে আসে না। যা মুহূর্ত চলে যায় তা শুধু স্মৃতি হয়ে যায়, এবং স্মৃতি যখন অনুতাপের সাথে মেলে, তখন মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। নেহারও সেই একই অবস্থা ছিল। সে চারপাশে দেখল, তার কাছে সব কিছু ছিল, কিন্তু এখন কিছুই ছিল না। স্টাফেদের মধ্যে ফিসফিসানি ছিল, ম্যাডাম খুব বড় ভুল করেছেন। সেই সুরেশ কত শান্ত, কত সম্মানীয় বের হল। এই শব্দগুলো নেহার কানে তীরের মতো বিঁধছিল। সে আয়নায় নিজেকে দেখল। দামি পোশাক, ঝলমলে মেকআপ, উঁচু হিল, সবকিছু হঠাৎ ফাঁকা লাগতে লাগল। সে অনুভব করল যে আসল ধনী হওয়াটা কখনো পোশাক বা গাড়ি দিয়ে আসে না, তা আসে পরিশ্রম, সততা এবং ধৈর্য দিয়ে। অন্যদিকে সুরেশের গাড়ি একটা উঁচু ঝলমলে বিল্ডিংয়ের সামনে এসে থামল। তার নিজের কোম্পানির অফিস। বিশাল কাঁচের দেওয়ালের পেছনে শত শত লোক কাজে মগ্ন ছিল। রিসেপশনে তার ছবি লাগানো ছিল, দেওয়ালে তার উদাহরণ, এবং প্রতিটি কর্মচারীর মুখে গর্বের উজ্জ্বলতা। রোহান হাসতে হাসতে বলল, ইয়ার, তুই যে স্বপ্ন দেখেছিলি, তুই সেটা সত্যি করে দেখালি। আজ তোর জয় আগের চেয়ে অনেক বড়। সুরেশ জানলার ওপার দিয়ে আকাশের দিকে তাকালো, তারপর শান্ত কণ্ঠে বলল, রোহান, আসল জয় এখনো বাকি। টাকা তো আমি কামিয়েছি, কিন্তু এখন আমি চাই যে গ্রামের শিশুরা এটা বুঝুক যে স্বপ্ন শুধু বড় বাড়িতে জন্ম নেওয়াদের জন্য নয়। গরিবের ছেলেও কোটিপতি হতে পারে, যদি তার ভেতরে পরিশ্রম করার সাহস আর অপেক্ষা করার ধৈর্য থাকে। এই বলতে বলতে সে কনফারেন্স রুমের দিকে পা বাড়াল। যেইমাত্র দরজা খুলল, পুরো ঘর হাততালিতে গমগম করে উঠল। তার পুরো টিম দাঁড়িয়েছিল, তারাই যারা তার সংগ্রামের দিনগুলোতে তার সঙ্গ ছাড়েনি। তাদের চোখে ছিল সম্মান, গর্ব এবং এক প্রেরণার উজ্জ্বলতা। কেউ বলল, স্যার, শোরুমের চুক্তি ফাইনাল হয়ে গেছে। সুরেশ হালকা হাসির সাথে মাথা নাড়াল। হ্যাঁ, আজ থেকে সেই শোরুমটা আমাদের। হাততালির আওয়াজ আরও তীব্র হল। প্রতিটি মুখ উজ্জ্বল হয়ে উঠল, প্রতিটি চোখ জ্বলতে লাগল। সেই মুহূর্তে শুধু একটা কথা স্পষ্ট ছিল, যে নিজের বেদনাকে সাহস বানিয়েছে, যে প্রত্যাখ্যানকে প্রেরণায় বদলেছে, সে যে কোনো ঝড়কে জয় করতে পারে। সুরেশ সেখানেই দাঁড়িয়ে হাসছিল, শান্ত, স্থির, কিন্তু ভেতর থেকে অত্যন্ত গভীর। কারণ এখন সে বুঝে গিয়েছিল যে আসল জয় অন্যকে হারানোতে নয়, বরং নিজেকে প্রমাণ করায় হয়। কিন্তু সেই রাতেই
নেহা যখন নিজের বাড়ি ফিরল তখন তার অস্থিরতা চরম পর্যায়ে ছিল। সে দরজা বন্ধ করল, সব আলো নিভিয়ে দিল এবং অন্ধকারে মেঝেতে বসে পড়ল। সেই অন্ধকারে যেন তার অতীত সামনে এসে দাঁড়াল। প্রতিটি কোণ তাকে সেই পুরনো দিনের কথা মনে করাচ্ছিল, যখন সে সুরেশকে তালাক দিতে গিয়ে বলেছিল, তুমি জীবনে কখনো কিছু করতে পারবে না। সেই মুহূর্তে যে শব্দগুলো সে রাগে বলেছিল, আজ সেই শব্দগুলো তার গলায় আটকে থাকা কোনো ধারালো কাঁটার মতো তাকে বিঁধছিল। তার চোখ থেকে জল ঝরতে লাগল, ঠোঁট কাঁপতে উঠল। সে নিজের মনে ফিসফিস করল, কাশ কাশ আমি সেই সময় একটু ধৈর্য ধরতাম, কাশ আমি সুরেশের হাত না ছাড়তাম, কাশ আমি সুরেশকে বিশ্বাস করতাম। কিন্তু এখন কাশে আর কি অবশিষ্ট ছিল? সময় কারুর জন্য থেমে থাকে না, তা তো কেটে গিয়ে নিজের চিহ্ন রেখে যায়, যা সারা জীবন জ্বলতে থাকে। অন্যদিকে শহরের অন্য প্রান্তে সুরেশ তার উঁচু বালকনিতে দাঁড়িয়েছিল। নিচে ছড়ানো লখনৌ আলোতে স্নান করছিল, কিন্তু তার ভেতরে ছিল এক গভীর শান্তি। হাওয়ায় ঠান্ডা ছিল, কিন্তু হৃদয়ে এক অদ্ভুত উষ্ণতা ছিল, সন্তোষের। সে আকাশের দিকে দেখল এবং নিজের মনে ধীরে ধীরে বলল, এই জয় শুধু আমার নয়, এটা সেই প্রতিটি মানুষের জয় যাকে কখনো গরিব ভেবে ঠুকরে দেওয়া হয়েছিল। আজ আমি আমার সম্মান ফিরিয়ে এনেছি। সে চোখ বন্ধ করল, গভীর শ্বাস নিল এবং ওপরে তাকিয়ে যেন ভগবানকে বলল, ধন্যবাদ, তুমি আমাকে ভাঙতে দাওনি। সেই রাতের লখনৌয়ের রাস্তায় সবাই নিজেদের জীবনে ব্যস্ত ছিল, কিন্তু দুটি হৃদয় এমন ছিল যারা নিজেদের ভাগ্য নিয়ে লড়ছিল। একজন ছিল সুরেশ, যার কাছে সবকিছু ছিল, তবুও ভেতর থেকে শান্ত আর সুষম। অন্যজন ছিল নেহা, যার কাছে সবকিছু হারিয়ে গিয়েছিল, অনুতাপ ছাড়া কিচ্ছু ছিল না। তার মুখ থেকে সব মেকআপ সরে গিয়েছিল, চোখ ফুলে গিয়েছিল এবং আত্মবিশ্বাস কোনো ছাইয়ের মতো ছড়িয়ে পড়েছিল। সে নিজের মনে বিড়বিড় করছিল, যদি আমি একটু ধৈর্য ধরতাম, যদি আমি সুরেশের হাত না ছাড়তাম। কিন্তু সময় না কারোর জন্য থামে, না কাউকে ফিরিয়ে আনে। কখনো কখনো জীবন শুধু একটা ভুলের নাম হয়, আর এখন সেই ভুলটাই তার শাস্তি হয়ে গিয়েছিল। পরের দিন সকালে সে নিজের মনে একটা সিদ্ধান্ত নিল, সে সুরেশের সাথে দেখা করবে। মন জানত যে এখন অনেক দেরি হয়ে গেছে, তবুও হয়তো সেই সাক্ষাতে সে শান্তির একটা টুকরো খুঁজে পাবে। অন্যদিকে সেই দিনের দুপুরে সুরেশ তার অফিসের কনফারেন্স রুমে বসেছিল। একটা বড় মিটিং এইমাত্র শেষ হয়েছে। দেয়ালে তার কোম্পানির লোগো ঝলমল করছিল, ড্রিমস রাইজ ফ্রম ডাস্ট, স্বপ্ন ধুলো থেকে উঠে আসে। আর হয়তো এটাই তার সত্যি ছিল। তখনই দরজায় মৃদু টুকটুক হলো। সে চোখ তুলল। দরজায় সেই দাঁড়িয়েছিল নেহা, যে কখনো তার স্বপ্নের রানী ছিল এবং পরে তার সবচেয়ে বড় ধাক্কা হয়ে গিয়েছিল। সুরেশ তাকে কিছুক্ষণ দেখল। তার চোখে না ছিল ঘৃণা, না কোনো মোহ, শুধু এক ঠান্ডা জমাট শান্তি ছিল। কি চাও নেহা? তার কণ্ঠেই নিস্তব্ধতা ছিল, কিন্তু তাতে এক প্রতিধ্বনি ছিল, যেন কোনো জবাব আগে থেকেই ঠিক করা ছিল। নেহার ঠোঁট কেঁপে উঠল, তার চোখ থেকে জল ঝরতে লাগল। সুরেশ, সে ক্ষীণ গলায় বলল, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি তোমাকে সেই সময় ছেড়ে দিয়েছিলাম যখন তোমার আমাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। আমি তোমাকে গরিব ভেবে ঠুকরে দিয়েছিলাম, কিন্তু আজ বুঝেছি যে আসল সম্পদ পরিশ্রম এবং ধৈর্য হয়। আর তুমি সেই সব কিছু পেয়েছ যা আমি শুধু স্বপ্নে দেখেছিলাম। তার কণ্ঠস্বর ভাঙতে লাগলো। সে কাঁপতে কাঁপতে বলল, তুমি কি আমাকে একটা সুযোগ দেবে? আমরা কি আবার? কিন্তু সুরেশ তার কথা মাঝখানে থামিয়ে দিল। তার কণ্ঠস্বর শান্ত ছিল, কিন্তু তাতে এমন দৃঢ়তা ছিল যা নেহাকে ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিল। নেহা, সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। তুমি আমার সঙ্গ সেদিন ছেড়েছিলে যখন আমি ভেঙে পড়েছিলাম, যখন আমার কারুর কাঁধের প্রয়োজন ছিল। তুমি আমার গরিবী দেখেছিলে, কিন্তু আমার সাহসকে দেখনি। আর আজ যখন আমি উপরে, তুমি ফিরে এসেছ। কিন্তু এখন? সে কিছুক্ষণ থামল, তারপর অত্যন্ত শান্ত কণ্ঠে বলল, এখন তোমার জন্য আমার জীবনে কোনো জায়গা নেই। নেহার চোখ জলে ভরে গেল। সে কিছু বলতে চাইছিল, কিন্তু শব্দগুলো গলায় আটকে গেল। সুরেশ ঘুরে জানালার বাইরে দেখল, যেখানে সূর্য ডুবছিল। হয়তো এটাই জীবনের সত্য ছিল। কিছু সম্পর্ক সময়ের সাথে নয়, অহংকারের সাথে মরে যায়। নেহা ফুঁপিয়ে কেঁদে উঠল, সুরেশ, আমি সত্যি অনুতাপ করছি। আমি খুব বড় ভুল করেছি। সুরেশ কিছুক্ষণ তার দিকে তাকালো। তার চোখে না ছিল ঘৃণা, না ক্রোধ, শুধু এক শান্ত করুণা, যেন কোনো ক্ষত এখন ব্যথা দেওয়া বন্ধ করে দিয়েছে। সে বলল, নেহা, জীবন ভুলের সুযোগ দেয়,
কিন্তু প্রতিটি ভুলের শাস্তিও দেয়। তোমার শাস্তি এটাই যে আজ তুমি দেখছো যাকে তুমি ঠুকরে দিয়েছিলে সেই মানুষটা আজ সেই শোরুমের মালিক যেখানে তুমি তাকে অপমান করেছিলে। আমি চাইলেও তোমাকে আর ফিরিয়ে আনতে পারি না, কারণ এখন আমার হৃদয়ে তোমার জন্য কিছুই অবশিষ্ট নেই। নেহা সেখানেই মেঝেতে বসে পড়ল, তার শরীর কাঁপছিল, চোখ থেকে জল ঝরছিল। অফিসের কনফারেন্স রুমে নিস্তব্ধতা নেমে এলো। কর্মচারীরা সেই দৃশ্য দেখছিল, কিন্তু কারুর সাহস ছিল না কিছু বলার। শুধু একটা ভারী নীরবতা ছিল যা সবকিছু বলে দিচ্ছিল। আর সুরেশ, সে সেখানেই দাঁড়িয়েছিল, শান্ত, স্থির। তার মুখে জয়ের উজ্জ্বলতা ছিল, কিন্তু এই জয় প্রতিশোধের নয়, আত্মসম্মানের ছিল। সুরেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, তারপর সে চারপাশে দেখল এবং সবার সামনে ধীরে কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, কখনো কোনো মানুষকে তার পোশাক বা পরিস্থিতি দিয়ে বিচার করবে না। সময় সবচেয়ে বড় খেলোয়াড়, সে যে কাউকে নিচ থেকে ওপরে আর ওপর থেকে নিচে করে দিতে পারে। আর মনে রেখো, নারী হোক বা পুরুষ, যদি সম্পর্ক শুধু সম্পদের ওপর টিকে থাকে তবে সেই সম্পর্ক কখনো টিকে থাকতে পারে না। ভালোবাসা সব সময় সঙ্গ আর বিশ্বাস দিয়ে তৈরি হয়, টাকা দিয়ে নয়। রুমে নীরবতা প্রতিধ্বনিত হলো, প্রতিটি শব্দ যেন দেওয়াল থেকে ধাক্কা খেয়ে ফিরে আসছিল। নেহার কান্নার শব্দ সেই নীরবতাকে আরও গভীর করে তুলছিল। তার অশ্রু এখন অনুতাপের আর্দ্রতা হয়ে উঠেছিল। সেই মাথা ঝুঁকিয়ে নিল। অথচ সুরেশ সে শেষবারের মতো তার দিকে তাকালো। তার দৃষ্টিতে না ছিল রাগ, না অহংকার, শুধু এক শান্ত করুণা, যেন একজন মানুষ তার অতীতকে বিদায় জানাচ্ছে। সে ঘুরল এবং দরজার দিকে এগিয়ে গেল। বাইরে তীব্র রোদ ছিল। যখন সেই রোদ তার মুখে পড়ল তখন মনে হলো যেন তার পুরো জীবন সেই আলোতে স্নান করে উঠল। তার সফর সম্পূর্ণ হয়ে গিয়েছিল, ব্যথা থেকে গৌরব পর্যন্ত, প্রত্যাখ্যান থেকে সম্মান পর্যন্ত এবং ব্যর্থতা থেকে আত্মবিজয়ের পথে। সেই রাতে সুরেশ আবার তার বালকনিতে দাঁড়িয়েছিল। হাওয়া ঠান্ডা ছিল, শহরে আলো দূর পর্যন্ত ঝলমল করছিল, কিন্তু তার ভেতরে এখন না ছিল কোনো অস্থিরতা, না কোনো প্রশ্ন, শুধু শান্তি ছিল। সে ধীরে ধীরে আকাশের দিকে তাকাতে তাকাতে বলল, ধন্যবাদ ভগবান, তুমি আমাকে ভাঙতে দাওনি। আজ আমি শুধু আমার জয়ের নয়, বরং সেই প্রতিটি মানুষের প্রতীক যাকে কখনো গরিব ভেবে ঠুকরে দেওয়া হয়েছিল। তার চোখে যে উজ্জ্বলতা ছিল তা টাকার নয়, আত্মসম্মানের ছিল। সে এখন বুঝে গিয়েছিল যে আসল ধনী হওয়াটা টাকা দিয়ে নয়, আত্মবিশ্বাস দিয়ে আসে। অন্যদিকে নেহা নিজের ঘরে একা বসেছিল। চারদিকে নিস্তব্ধতা ছিল। সে আয়নায় নিজেকে দেখল, মুখ ক্লান্ত, মেকআপ সরে গেছে, কিন্তু এখন প্রথমবার সে তার সত্যিকারের চেহারা দেখতে পাচ্ছিল। সে ফিসফিস করল, ভালোবাসা কখনো টাকা দিয়ে মাপা যায় না। কাশ আমি এই কথাটা আগেই বুঝে নিতাম। তার কণ্ঠস্বর ভেঙে গেল এবং অশ্রুতে ডুবে গেল। এখন শুধু অনুতাপ অবশিষ্ট ছিল, এমন এক অনুতাপ যা হয়তো তার সারা জীবনের সঙ্গী হয়ে রইল। বন্ধুরা, গল্প এখানেই শেষ হয়, কিন্তু এটা প্রতিটি মানুষের হৃদয়ে এক গভীর শিক্ষা রেখে যায়। সম্পর্ককে কখনো টাকা দিয়ে মেপে দেখো না, কারোর গরিবী বা ব্যর্থতা দেখে তাকে ছোট মনে করো না, কারণ সময়ের কাছে সবাইকে পাল্টে দেওয়ার ক্ষমতা থাকে। ভালোবাসা আর বিশ্বাসী মানুষের সবচেয়ে বড় সম্পদ, বাকি সব শুধু এক দেখাওয়া। বন্ধুরা, এবার প্রশ্ন আপনাদের কাছে, যদি আপনার জীবনেও এমন কেউ থেকে থাকে যে আপনাকে গরিব, ব্যর্থ বা অকেজো ভেবে ছেড়ে দিয়েছিল, তাহলে কি আপনি তাকে জবাব দেওয়ার জন্য সাফল্যের পথ বেছে নেবেন, নাকি তাকে ক্ষমা করে নিজের আত্মসম্মান নিয়ে এগিয়ে যাবেন? আপনাদের মতে আসল জয় কিসে? প্রতিশোধ নেওয়াতে, নাকি নিজেকে প্রমাণ করাতে? কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আপনার একটা জবাব কোনো ভেঙে যাওয়া মানুষকে সাহস দিতে পারে, তাকে আবার উঠে দাঁড়ানোর শক্তি দিতে পারে। যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে থাকে তবে ভিডিওটি লাইক অবশ্যই করবেন। নিচে কমেন্টে আপনার নাম আর শহর লিখুন, যাতে পরের গল্পে আমরা আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাতে পারি। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের আবেগপূর্ণ গল্পে। ততক্ষণ মনে রাখবেন, গরিবই কোনো দোষ নয়, কিন্তু অহংকার প্রতিটি সম্পর্ককে গরিব করে দেয়।